ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে কিশোর বাতান কর্তৃক আয়োজিত রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে সারা দেশে করোনার সেকেন্ড যে ওয়েভ সেটা শুরু হয়েছে। তো এখানে আমাদেরকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সাবধানে থাকতে হবে। আমরা যেন সবাই সুস্থ থাকি, নিরাপদ থাকি, সে চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে আলোচনা শুরু করেছি এবং সেখানে গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি সেটা পড়েছি এবং আমরা সেখানে দেখেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা n তার কতগুলো ব্যবহার। তো তোমরা যারা এখানে গত ক্লাসে প্রেজেন্ট ছিলে, এখানে তোমরা জানো যে এখানে গত ক্লাসে তোমরা ক্লাস চলাকালীন সময়ে আমাকে অনেক ধরনের তোমরা প্রশ্ন করো। আমি অনেকেরই প্রশ্ন উত্তর হয়তো দিয়ে থাকি, আবার অনেক সময় প্রশ্ন উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না। তো আমি গত ক্লাসে দুইটা প্রশ্ন আমি পরবর্তীতে ক্লাসের পরে দেখেছি, তো সেটার উত্তর আমি আগে দিয়ে নিই। সেটা হচ্ছে, তোমরা প্রশ্ন করেছিলে যে একটা কক্ষপথ বা একটা শক্তি স্তরে শক্তির মানটা নেগেটিভ হয় কেন, রাইট? তো নেগেটিভ এনার্জি তো কখনো নেগেটিভ হয় না। তো নেগেটিভ এনার্জির সিগনিফিকেন্সটা কী, নেগেটিভ এনার্জির তাৎপর্য কী, রাইট? এর আনসার হচ্ছে, আসলে এক সময় মনে করা হতো যে এনার্জি পজিটিভ, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা নেগেটিভ এনার্জি যে আছে এটাকে স্বীকার করে নিয়েছে। পরমাণুর ক্ষেত্রে নেগেটিভ এনার্জি, শক্তি স্তরে নেগেটিভ এনার্জি, এটা তাৎপর্যটা হচ্ছে যে নেগেটিভ এনার্জি বলতে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন সেটা বোঝায়। এবং যখন আমরা এখানে নেগেটিভ এনার্জিগুলো বের করি, যত বেশি এনার্জি নেগেটিভ হবে তত নিউক্লিয়াসের সাথে কক্ষপথের ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি হবে। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথম কক্ষপথে তোমরা নেগেটিভ এনার্জি বের করবে, নেগেটিভ পাবা। আবার যদি হাইড্রোজেনের জায়গায় তোমরা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন নাও, তাহলে নেগেটিভ পাবা। হিসাব করে দেখবা যে হাইড্রোজেনের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি যা, হিলিয়াম, লিথিয়াম বা অন্যান্য পরমাণুর ক্ষেত্রে নেগেটিভ এনার্জির মানটা তার চাইতে কী পাবা, তোমরা বেশি পাবা। এটা কি প্রমাণ করে? যে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা লিথিয়ামে বেশি, তারপরে তোমার মনে করো বেরিলিয়াম, বোরন এখানে বেশি, অ্যাট্রাকশন বেশি, এটাই কিন্তু রিপ্রেজেন্ট করে। আরেকজন একটা প্রশ্ন তোমরা করেছিলে, সেই প্রশ্নটা ছিল যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এর অপর নাম কি, এর আরও কোনো নাম আছে কিনা। আসলে পরমাণুতে শক্তি স্তরের ভিতরে উপস্তর থাকে এবং এই উপস্তরগুলোকে প্রকাশ করার জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, বা এটাকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা এটাকে বলি দিগংশিক কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম সংখ্যা, রাইট? বিভিন্ন ধরনের এটা নাম আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আমাদের আজকের আলোচনার টপিকের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার বাকি যে দুইটা পার্ট, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা নিয়ে আলোচনা করব। এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বিভিন্ন যে নীতি আছে, পলির বর্জন নীতি, আব্বাও নীতি, হুন্ডের নীতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি আমরা আলোচনা করব পরমাণুতে যে উপস্তরগুলো আছে তাদের বিভিন্ন আকৃতি, সেগুলোর চিত্র, আর বেশ কনফিউজিং কতগুলো ব্যাপার নিয়েও আমরা আলোচনা করব, যেগুলো সম্বন্ধে হয়তো তোমাদের ভিতরে অনেক ধরনের কনফিউশন আছে। এই কনফিউশন দূর করার জন্য দীর্ঘদিন ধরে হয়তো তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ, হ্যাঁ। আবার যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদেরও একই ধরনের প্রবলেম হয়তো থাকতে পারে, তো সেগুলো ক্লিয়ার করার আমি চেষ্টা করব। তো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো আমি অভিনন্দন জানাচ্ছি, এবং তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো তোমরা সেটা লিখে জানিয়ে দাও, তোমাদের নাম লিখে জানিয়ে দাও, আর তোমরা ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে, যেন তোমাদের সহপাঠী যারা আছে তারা ক্লাসটা দেখে উপকৃত হয়। তোমাদের সাথে বরাবরের মতো আমি আছি, মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই ক্লাসে সারা দেশের যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী জয়েন করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি সম্মানিত অভিভাবক যারা এই ক্লাসে জয়েন করেছেন। তো ক্লাস শুরু করার আগে আমি একটু দেখে নিই আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করেছো, তোমরা ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে, সাজেদ বিন আমির,
ওকে, থ্যাংক ইউ। দিগন্ত সাহা, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো সেটা একটু ঝটপট লিখে জানিয়ে দাও। ভিকারুন্নেসা থেকে জয়েন করেছে আফরোজা আক্তার। মিনি, থ্যাংক ইউ মিনি। আচ্ছা, শেষ পর্যন্ত তুমি আমাদের সাথেই থাকবে সেটা আমরা আশা করছি। আজহারুল ইসলাম বরিশাল থেকে জয়েন করেছে। পলাশ হালদার, ওয়ালাইকুম সালাম। নাহিদুর রহমান, থ্যাংক ইউ। রাজেন্দ্রনাথ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। জিসান, আলামিন একাডেমি থেকে জয়েন করেছো, থ্যাংক ইউ। গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছে জাহেদ রাজ। আচ্ছা, আবির, ওয়ালাইকুম আসসালাম। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। এখানে কষ্টের জীবন, আচ্ছা ওকে, সে জয়েন করেছে। পাশাপাশি এখানে গাজীপুর থেকে জয়েন করেছে জুনায়েদ, ওকে। আফরিন আক্তার জয়েন করেছে। আলো ইসলাম, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসে কে কী কোন প্রশ্ন করতে চাও সেটা তোমরা মনে মনে ঠিক করে নাও। তোমরা একটা তোমাদের সাথে ক্যালকুলেটর রাখো। আচ্ছা, পলাশ জয়েন করেছো, ওকে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে আব্দুল কাদের মোল্লা কলেজ থেকে জয়েন করেছে। তারপর হচ্ছে নুরুল আমিন, ওকে নুরুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে। আচ্ছা, আমিও ওটা শেয়ার করে দিচ্ছি। রাকিব আহমেদ, আচ্ছা স্যার, হ্যান্ড রাইটিং ইজ সো স্মল, ওকে, হ্যান্ড রাইটিংটা আমি বড় করে লিখবো ডিয়ার রাকিব। তহসিন শেখ গাজীপুর থেকে, আচ্ছা। তারপর হচ্ছে রাতুল হাসান, সিজিএস ইউনিট নিয়ে বলবেন বিস্তারিত, ওকে রাতুল, ডোন্ট ওয়ারি ডিয়ার। সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছে মোহাম্মদ মিজান। তারপর হচ্ছে এখানে সরকারি আলিয়া মাদ্রাসা থেকে জয়েন করেছে ঢাকা থেকে হাসিব আহমেদ, থ্যাংক ইউ হাসিব। রবিউল ইসলাম টঙ্গী গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছে গাজীপুর থেকে। আদর্শ কলেজ দিনাজপুর থেকে জয়েন করেছে মিলন। রাকিব, আচ্ছা, সে বলেছে স্যার লেখা বোঝা যায় না, ওকে, লেখা বড় করে লিখবো, থ্যাংক ইউ। আবির চৌধুরী ফ্রম AUC থেকে, আচ্ছা ওকে। রায়াত, থ্যাংক ইউ, সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা থেকে। জুনায়েদ রাজ আমাদের সেকেন্ড পেপার ক্লাস, আচ্ছা তোমরা অনেকেই জয়েন করেছো, ওকে। আমি একটু শেয়ার দিয়ে দিই আমার টাইমলাইনে এটা। থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শুরু করি, ধন্যবাদ। আমরা প্রথমেই যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। একটা পরমাণুতে যেমন শক্তি স্তর থাকে, তার ভিতরে থাকে বিভিন্ন উপস্তর বা উপশক্তি স্তর। এই উপস্তরগুলোকে বা উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য যে সংখ্যা আমরা ব্যবহার করি সেটাকেই বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় কী দ্বারা? এল দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এর অপর নাম হচ্ছে আমাদের সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হয়, ওকে। বা এটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলে থাকি। তো এখানে এলের যে মানগুলো হবে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ একটা শক্তি স্তরে কয়টা উপস্তর থাকবে সেটা তুমি এখানে বের করবা। মনে করো একজন একটা বাড়ি তৈরি করছে, অ্যান্ড বাড়ির মধ্যে কয়টা ঘর আছে, রাইট? একটা বাড়িতে তো অনেকগুলো ঘর থাকবে, অনেকগুলো রুম থাকবে, তাই না? তো বাড়িতে কয়টা ঘর আছে, তার মানে শক্তি স্তরে কয়টা উপস্তর আছে সেটা এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বের করতে পারবো। যেমন n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে 0, n এর মান যদি 2 হয় l এর মান হবে 0, 1, n এর মান যদি 3 হয় l এর মান হবে 0, 1, 2, n এর মান যদি 4 হয় l এর মান হবে 0, 1, 2, 3। তাহলে কি দেখা গেল?
আমরা কি দেখতে পেলাম, সেটা হচ্ছে এন এর মান যা হবে, এল এর মান 0 থেকে শুরু হবে এবং n-1 পর্যন্ত। এন এর মান যখন 4, তাহলে 4-1 তার মানে 3 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তাহলে ভালো করে তাকালে দেখা যাবে যে এন এর মান 1 মানে এটা প্রথম শক্তি স্তর, মানে 1 নম্বর শক্তি স্তর, সেখানে এল এর মান 0 তাহলে একটা মান, আর এখানে এন এর মান 2 তাহলে এল এর মান হচ্ছে 0-1 তাহলে দুইটা মান, এন এর মান 3 তাহলে এল এর মান কয়টা, একটা দুইটা তিনটা মান, আর এন এর মান 4 তাহলে এল এর মান কয়টা, একটা দুইটা তিনটা চারটা মান। তার মানে এন এর যে মানগুলো সেটা হলো শক্তি স্তর, আর এল এর মানগুলো হলো আমাদের উপস্তর। তাহলে একটা শক্তি স্তরে কতটা উপস্তর থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শক্তি স্তরে কতটা উপস্তর আছে, একটা শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর আছে। তাহলে আমরা বলতে পারি এন এর মান 1 মানে প্রথম শক্তি স্তর, এল এর মান একটা, তাহলে এখানে একটা উপস্তর আছে। এন এর মান 2 তাহলে এল এর মান 2টা, তাহলে এখানে 2টা উপস্তর আছে। এন এর মান 3 এল এর মান 3টা, তাহলে এখানে 3টা উপস্তর আছে। তাহলে আমরা এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা বের করতে পারি যে একটা শক্তি স্তরে কয়টা উপস্তর থাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে এল এর মান হতে পারে 0, 1, 2, 3, 4, 5, 6 বিভিন্ন হতে পারে। এগুলোকে আবার প্রকাশ করা হয় এস, পি, ডি, এফ, জি, এইচ, আই দ্বারা। এই যে এস, তারপরে এই যে পি, এগুলো কিন্তু স্মল লেটার, এগুলো কিন্তু স্মল লেটার, এটা মনে রাখবা, এগুলো কিন্তু স্মল লেটার। যদি বলে যে এটা পি আর এটা পি, এই দুটোর মধ্যে কোনটা উপস্তর, এইটা হচ্ছে উপস্তর, এটা কিন্তু উপস্তর না। বড় হাতের অক্ষরে লেখলে এগুলো শক্তি স্তর প্রকাশ করে। কে, এল, এম, এন, ও, পি শক্তি স্তর প্রকাশ করে। একদিন গত ক্লাসে তোমরা প্রশ্ন রেখেছিলে যে এখানে কে, এল, এম, এন এগুলো রাখার মানেটা কি, কেন রাখা হলো, এটা জাস্ট ধরে নেওয়া হয়েছে, এখানে কোনো ব্যাখ্যা নেই, জাস্ট তাদের মনে হয়েছে তাই তারা এভাবে লিখেছে বর্ণগুলো। ওকে, তাহলে আমরা এখানে এসপিডিএফ, জিএইচ এগুলো হচ্ছে উপস্তর, উপস্তরগুলোকে এভাবে ধরা হয়। এখন উপস্তরগুলোর ক্ষেত্রে যে আমরা এসপিডিএফ ব্যবহার করি এটার আবার ব্যাখ্যা আছে, কেন এস ধরা হয়েছে, কেন পি ধরা হয়েছে। এখানে তোমরা জানো যে রসায়নে যে 118টা মৌল আছে, এই মৌলগুলোর মধ্যে কতগুলো ধাতু, কতগুলো অধাতু, কতগুলো হচ্ছে উপধাতু। আবার এই ধাতুগুলোর মধ্যে কতগুলোকে বলা হয় ক্ষার ধাতু, কতগুলো মৃৎক্ষার ধাতু, কতগুলো মুদ্রা ধাতু, কতগুলো অবস্থান্তর ধাতু, আবার কতগুলো অন্ত অবস্থান্তর ধাতু, নানা টাইপের নাম আছে। তো এখানে ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু যারা আছে তাদের যে বর্ণালী, এই বর্ণালীতে যে রেখাগুলো পাওয়া যায়, রেখাগুলোর প্রকৃতির উপরে ভিত্তি করে, বর্ণালী রেখা টাইপের উপরে ভিত্তি করে এখানে এসপিডিএফ এগুলো সিলেক্ট করা হয়েছে। এস মানে হচ্ছে শার্প, এস মানে হচ্ছে শার্প, SHARP শার্প। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, ডি মানে হচ্ছে, পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল রেখা, ডি মানে ডিফিউজড ছড়িয়ে থাকে, আর এফ মানে হচ্ছে ফান্ডামেন্টাল মৌলিক রেখা, আর জি মানে হচ্ছে জেনারেল। তাহলে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল, জেনারেল, এভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে তোমরা এল এর মান এইগুলো মনে রাখবা, আর এন এর মান, এল এর মান জানা থাকলে তোমরা যে কোনো একটা শক্তি স্তরের উপস্তরের শক্তি কত সেটা বের করতে পারবা। এখন এই যে উপস্তরগুলো আছে, মানে এল এর মানগুলো আছে, এগুলো হচ্ছে উপস্তরের মানে ইলেকট্রন যে জায়গায় থাকে সেই জায়গাটার আকৃতি সম্বন্ধে ধারণা দেয়। একটা হচ্ছে তোমার আকার, আরেকটা হচ্ছে তোমার আকৃতি। তো আকার আর আকৃতির মধ্যে ডিফারেন্সটা কি? আকার আর আকৃতি, দেখো এটা একটা আকৃতি, এটা একটা আকৃতি, এটা একটা আকৃতি, এগুলোকে আকৃতি বলে। ওকে, এখন আকার জিনিসটা কি? আকার হলো, দেখো এটা একটা আকৃতি, এটাও একটা আকৃতি, ত্রিভুজ আকৃতি, কিন্তু এটার আকারটা একটু ছোট আর এটার আকারটা একটু বড়, মানে এটা হচ্ছে ছোট আকারের, এটা হচ্ছে একটু বড় আকারের। তাহলে এটাও একটা আকৃতি, এটা হচ্ছে বর্গ, রাইট, এটা একটা ভিন্ন একটা আকৃতি, ত্রিভুজ আকৃতি, বর্গাকৃতি, গোলাকৃতি। ওকে, তাহলে এটা হচ্ছে আকৃতি মানে নির্দিষ্ট একটা কনসেপ্ট বোঝাবে, আর আকারটা হচ্ছে ওইটাই কত বড় কত ছোট, বিগ না স্মল, সেটার সম্বন্ধে একটা ধারণা দেবে। তার মানে আমি যদি বলি যেটা আকৃতি বর্গাকৃতি, তো এটাও বর্গাকৃতি, কিন্তু এটা হচ্ছে ছোট আকারের বর্গ আর এটা হচ্ছে বড় আকারের বর্গ। এটা হচ্ছে আকার আর আকৃতির মধ্যে ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো আকার আর আকৃতির মধ্যে পার্থক্যটা কী। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের উপস্তরগুলো আছে, এস যে উপস্তর সেটার আকৃতি হচ্ছে এরকম দেখতে, এটাকে বলা হয় বর্তুলাকার, রাইট, এটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ, এই শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, বর্তুলাকার বলে। আর পি যেটা, এটা হচ্ছে দেখতে এরকম, পি হচ্ছে এরকম দেখতে, এটাকে বলা হয় ডাম্বেল শেপ, এটার নাম কি? ডাম্বেল। তাহলে এটা হচ্ছে আমাদের ডাম্বেল। আর ডি যেটা, সেটা দেখতে এরকম, সেটা দেখতে এরকম। তাহলে এসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বর্তুলাকার, আর পিটা হচ্ছে এরকম, এটা ডাম্বেল আকার, আর এটা হচ্ছে আমাদের ডি, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, এটা হচ্ছে আমাদের ডাবল ডাম্বেল। ওকে, আর এফ যেটা আছে, এফ এর আকৃতি হলো বেশ কমপ্লেক্স, বেশ জটিল আর কি, যেমন 1, 2, 3, 4,
5, 6, 7, 8। এটা মনে করো একটা এফ। নানা টাইপের এফ আছে, তো এফের দেখতে অনেকটা এরকম, বেশ কমপ্লেক্স টাইপের, বেশ জটিল টাইপের আকৃতি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বিভিন্ন উপস্তর তোমরা দেখতে পেলে, এসপি, ডিএফ, জিএইচ, আই এরকম নাম আছে, আর সেগুলো দেখতে কেমন সেটা সম্বন্ধে ধারণা দিলাম। এসিসি লেভেলে তোমাদের এসপি, ডিএফ এই 4টা লাগবে। তাহলে এসটা কি? বর্তুলাকার, পিটা কি? ডাম্বেল, ডিটা কি? ডাবল ডাম্বেল, আর এফটা হচ্ছে বেশ কমপ্লেক্স আকৃতির। ওকে, শেপটা হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে তুমি কি করতে পারবা? সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা মানে শুরুটা কেমন করে হলো আর কি। একটা মনে করো ইলেকট্রন, একটা মনে করো 2 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তরে জাম দিচ্ছে। তা 2 থেকে যখন কোনো একটা ইলেকট্রন 3-এ জাম দিবে, তখন শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করা মানে এখানে একটা বর্ণালী রেখা তৈরি হবে। তো সেই বর্ণালী রেখাকে জুম করে এর ভিতরে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা যে পাওয়া গেল, এটার ব্যাখ্যাটা কি? এটা তুমি এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে এটার ব্যাখ্যা দিতে পারবা। কীভাবে? এখানে দেখো 2 নম্বর শক্তি স্তর, এখানে উপস্তর আছে এস এবং পি, আর 3 নম্বর শক্তি স্তর উপস্তর আছে এস, পি, ডি। অর্থাৎ শক্তি স্তর যত, উপস্তর তত। একটা শক্তি স্তরের সংখ্যা যত হবে, সেখানে উপস্তর ততটা থাকবে। মনে করো শক্তি স্তর 5ম, তাহলে উপস্তর থাকবে এখানে 5টা, এসপি, ডিএফ, জি এভাবে। শক্তি স্তর হচ্ছে 4র্থ, তাহলে সেখানে উপস্তর থাকবে 4টা, এসপি, ডিএফ এভাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম দিছে, তাহলে এই যে ইলেকট্রনটা 2 নম্বর থেকে 3 নম্বরে জাম দিল, তো 2 থেকে 3-এ জাম দেওয়া মানে সেজন্য একটা রেখা পাওয়া যাবে। এখন ব্যাপারটা হচ্ছে 2 থেকে 3-এ জাম দেওয়া, এর অর্থ হচ্ছে 2 নম্বরের রেস থেকে 3 নম্বরের রেসে জাম দেওয়া, অথবা 2 নম্বরের রেস থেকে 3 নম্বরের পিতে জাম দেওয়া, অথবা 2 নম্বরের রেস থেকে 3 নম্বরের ডিতে জাম দেওয়া, অথবা 2-এর পি থেকে এসে, পি থেকে পিতে, অথবা ডি থেকে ডিতে জাম দেওয়া। তাহলে এস থেকে এসে, অথবা এস থেকে পিতে, অথবা এস থেকে ডিতে, অথবা এখানে আমাদের পি থেকে এসে বা পি থেকে পিতে বা ডি থেকে ডিতে যখন জামটা দিবে, তখন শক্তির পরিমাণটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আলাদা আলাদা অ্যামাউন্টের শক্তি এখানে সৃষ্টি হবে, এবং সেজন্যই ওই শক্তির কারণেই, ওই ট্রানজিশনের কারণেই আলাদা আলাদা সূক্ষ্ম রেখা তৈরি হয়। এ কারণেই একটা রেখার ভিতরে অনেকগুলো সূক্ষ্ম রেখা পাওয়া যায়। তাহলে আমরা যদি ধরে নেই যে পরমাণুতে উপস্তর নাই, তাহলে বর্ণালীতে যে সূক্ষ্ম রেখা আছে তার ব্যাখ্যা আমরা কখনো দিতে পারবো না। তাহলে পরমাণুতে বর্ণালীতে যে সূক্ষ্ম রেখা মানে পাওয়া যায় একটা রেখার ভিতরে, সেটা ব্যাখ্যা করার জন্যই উপস্তরের কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে, এবং এই কনসেপ্টটা যিনি দিয়েছিলেন তার নাম বিজ্ঞানী সোমারফিল্ড। এখন আমরা এটা দিয়ে কি করতে পারবো? সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি করতে পারবো? এর উত্তর হচ্ছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা একটা যে কোনো একটা মনে করো উপস্তর তার আমরা শক্তি নির্ণয় করতে পারবো। যেমন এখানে বলা হয় যে এটা হলো 3D, এটা হলো 4S, 2টো উপস্তর দেখতে পাচ্ছ। এখন এই 2টো উপস্তরের মধ্যে বলা হচ্ছে কোনটা শক্তি বেশি আর কোনটা শক্তি কম, শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে ওকে, তাহলে আমরা যেভাবে এটা নির্ণয় করবো, 3D, এখানে এন এর একটা মান আছে, এন এর মানটা হচ্ছে আমাদের 3, আর এখানে এল এর একটা মান আছে, এল এর মানটা হচ্ছে ডি এর জন্য কত? 2। তাহলে এন আর এল এর যোগফলটা কত হবে? 3 আর 2 5, তাহলে এটা শক্তি হলো 5। আর 4S যেটা দেখতে পাচ্ছ 4S, তাহলে এন এর মানটা হচ্ছে 4, আর এল এর মানটা এটা হচ্ছে আমাদের এস এর জন্য 0। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে এল এর মান 0, 1, 2, 3, তারপর হচ্ছে 4, তারপর 5 এরকম হলে এস, পি, ডি, এফ, জি, এইচ এরকম প্রতীক ব্যবহার করা হয় উপস্তরগুলোকে প্রকাশ করার জন্য। তাহলে এখানে মনে করো 4S দেওয়া আছে, তাহলে 4S এর ক্ষেত্রে এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে 4, আর এখানে এল এর মানটা কত? এস এর জন্য এল এর মানটা হচ্ছে আমাদের 0। তাহলে এই যে এস থাকলে এল এর মান 0, মানে এস প্রতীক যেখানেই পাবা এল এর মান 0 হলে তাকে এস লেখা হয়। তাহলে যোগ করলে কত হচ্ছে? 4 আর 0 যোগ করলে 4 হচ্ছে। তাহলে এন প্লাস এল এর যোগফলটা যেখানে বেশি হবে, শক্তি সেখানে বেশি হবে। এন প্লাস এল এর যোগফল যেখানে কম হবে, শক্তি সেখানে কম হবে। তাহলে কোনটা শক্তি বেশি? 3D এর শক্তি বেশি। এভাবে আমরা কিন্তু 2টো উপস্তরের শক্তি নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, এখন তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো, এখানে মনে করো দেওয়া আছে 4F আর দেওয়া আছে এখানে মনে করো 5S। এই 4F আর 5S এর মধ্যে কোনটা শক্তি বেশি? ঝটপট একটু লিখে আমাকে জানিয়ে দাও তো, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, চমৎকার। এখানে তোমরা অনেক উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। এখানে জয়পাল, তারপর হচ্ছে মোহাম্মদ জুনায়েদ, সাইমা আক্তার। ওকে, চমৎকার, খুবই ভালো। তোমাদের উত্তর সবার সঠিক হয়েছে। এটা 4F, ভেরি গুড। তাহলে এখানে কি হয়েছে? এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এখানে এন এর মানটা 4, এল এর মানটা হচ্ছে 3, এন প্লাস এলকে যোগ করলে কত পাওয়া যাবে? 7।
এন এর মানটা 5, এল এর মানটা 0, যোগ করলে কত পাওয়া যাবে? 5। তার মানে 4f এর শক্তি হচ্ছে 5s এর চেয়ে বেশি। ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যখন এসএসসি লেভেলে ছিলে তখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হতো যে 2D সম্ভব কি না, এরকম প্রশ্ন কিন্তু ইন্টারমিডিয়েটও করা হয়। তাহলে তোমাকে একটা উপস্তর দেওয়া হবে, উপস্তর দিয়ে বলা হবে যে এখানে তোমার 2D সম্ভব কিনা, 2D সম্ভব কিনা। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর কীভাবে লিখবা তুমি? 2D সম্ভব কিনা, একটা হলো শক্তি তুমি বের করতে পারবা, আরেকটা হচ্ছে তোমার এখানে সম্ভব না অসম্ভব সেটাও তুমি কিন্তু বের করতে পারবা। যদি বলে এটা, তাহলে এটার উত্তরটা কি? উত্তর হচ্ছে এন এর মানটা লিখতে হবে আগে তোমাকে কত? 2। এন এর মানটা এখানে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। ওকে, এন এর মানটা হচ্ছে আমাদের 2 দেওয়া আছে। আর এল এর মান, এন এর মান যদি 2 হয়, এল এর মান হবে 0,1। তাহলে 0 যদি হয় তাহলে এটা এস উপস্তর, আর 1 যদি হয় এটা হবে পি উপস্তর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি, তাহলে ডি এর জন্য এল সমান 2 হতে হবে। কিন্তু এখানে কি এল এর মান 2 হয়েছে? হয়নি। তাহলে বলতে হবে 2D সম্ভব নয়। তাহলে 2D সম্ভব কিনা এই প্রশ্নটা যদি করা হয় তাহলে এভাবে আমাদেরকে উত্তরটা দিতে হবে, 2D সম্ভব না। ওকে, তাহলে 2D ইজ নট পসিবল। এখন যদি তোমাকে বলে যে 4s এটা সম্ভব কি না, এই প্রশ্ন যদি করে, বলো তো 4s সম্ভব কি না? 4s কি সম্ভব? চিন্তা করে বলো, 4s কি পসিবল? টু ডি ইম্পসিবল। ওকে, অমিত সাধু বলেছ। ওকে, থ্যাংক ইউ। এখন আমি যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে 4s সম্ভব কিনা। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ জুনায়েদ ইয়েস লিখেছো, ইয়েস। নাহিদুর রহমান ইয়েস লিখেছো, সাইমা আক্তার ইয়েস লিখেছো, ভেরি গুড। তাহলে এখানে 4s এর জন্য কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা? এন এর মান হচ্ছে 4 আর এল এর মান হবে 0, 1, 2, 3। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। তার মানে এখানে এস চলে আসছে, তাহলে 4sটা হচ্ছে পসিবল। তাহলে এভাবে কোনটা পসিবল কোনটা ইম্পসিবল সেটা আমরা সহজেই বের করতে পারি। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় এখানে আছে যেটা বলা দরকার তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মনে করো তোমাকে 4f দিল আর 5d দিল, এই দুইটা দিয়ে বলতেছে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম সেটা বের করো। তাহলে এখানে যদি 4f দেয় আর 5d দেয়, দিয়ে যদি বলে একটু শক্তি বের করো, তুমি কিন্তু এখানে একটু সমস্যায় পড়বা। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যখন তোমাকে 4f দেবে, এন এর মানটা 4 আর এল এর মানটা হচ্ছে এফ এর জন্য 3, এই যে এফ এর জন্য এল এর মানটা 3, তাহলে যোগ করলে যোগফলটা কত হবে? 4 আর 3 7 হবে। এখন তোমাকে যদি 5d দেয়, এই যে 5d, তাহলে এন এর মানটা 5 আর এল এর মানটা হচ্ছে 2, যোগফল কিন্তু এখানেও 7 হয়েছে। তাহলে এখানে যোগফল সমান হয়েছে। এখন তুমি কি করবা? এন প্লাস এল এর যোগফল দিয়ে শক্তি বের করা যায়। শক্তি এন প্লাস এল যার কম হবে তার শক্তি কম হবে, এন প্লাস এল এর যোগফল যেখানে বেশি হবে সেখানে শক্তিটা বেশি হবে। এখানে তো এন প্লাস এল এর যোগফলটা সমান হয়েছে, তাহলে যদি যোগফল সমান হয় তাহলে তুমি শক্তি কোনটার কম কোনটার বেশি এটা কেমন করে তুমি বের করবা? এটা তো একটা সমস্যা, তাই না? এক্ষেত্রে একটা নিয়ম চলে এসেছে, সেই নিয়মটা হচ্ছে আমাদের আব্বাও নীতি বা আব্বাও প্রিন্সিপাল। আব্বাও হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ হলো বিল্ডিং আপ। যখন পরমাণুতে আমরা ইলেকট্রনের বিন্যাস লিখি তখন আব্বাও নীতি অনুসরণ করে আমরা লিখি, এবং সেই নীতিতে বলা হয়েছে যে কম শক্তি যে উপস্তর সেটা ইলেকট্রনদের আগে পূর্ণ হবে, আর বেশি শক্তির উপস্তরে ইলেকট্রনটা পরে যাবে। মানে শক্তি যার কম সেখানে ইলেকট্রন যাবে আগে, আর শক্তি যার বেশি সেখানে ইলেকট্রন যাবে পরে। ইলেকট্রন শক্তি যার কম তাকেই পছন্দ করে, সেখানেই সে আগে যাবে। তাহলে এখন যদি বলা হয় একটা ইলেকট্রনকে যে ভাই ইলেকট্রন এখানে তোমার 4f আছে আর 5d আছে, এই 4f আর 5d এর মধ্যে এখানে তুমি কোথায় যাবা? অথবা তোমার মনে করো এখানে 4s আর 3d দিয়ে যদি বলে যে কোথায় যাবা, তাহলে কোথায় ইলেকট্রন যাবে সেটা ইলেকট্রনের নিজস্ব ব্যাপার, সে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবে। কিন্তু এখানে যদি আমাকে প্রশ্ন করা হয় যে 4f আর 5d এর মধ্যে শক্তি কোনটার কম, তাহলে উত্তরটা হচ্ছে যদি n প্লাস এল এর যোগফল, যদি n প্লাস এল এর যোগফল সমান হয়, যদি n প্লাস এল এর যোগফলটা সমান হয় তাহলে n যেখানে কম হবে শক্তি সেখানে কম হবে। n যেখানে কম হবে শক্তি সেখানে কম হবে। তাহলে n প্লাস এল এর যোগফল যেখানে কম হবে শক্তি, মানে n প্লাস এল এর যোগফল যদি সমান হয় তাহলে n এর মান যেখানে কম হবে শক্তি সেখানে কম হবে। তাহলে এখানে n এর মানটা কত? 4, তাহলে 4f এর শক্তি কম, তাহলে 4f এর শক্তি, হ্যাঁ, তারপরে 5d এর চেয়ে কম। তাহলে 4f এর শক্তি হচ্ছে 5d এর চেয়ে কম। ওকে, আচ্ছা, ইলেকট্রন কনফিউজড হয়ে যাবে অবশ্যই। তাহলে 4f এর শক্তি হচ্ছে 5d এর চেয়ে কম। এভাবে আমরা একটা সমস্যার সমাধান করতে পারি। এবারে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় প্রশ্ন করে যে 1 থেকে 8 পর্যন্ত যতগুলো
শক্তি স্তর, আচ্ছা 1 থেকে 8 পর্যন্ত না, এখানে বললো যে 1s থেকে 8s পর্যন্ত যতগুলো উপস্তর আছে এই উপস্তরগুলোকে শক্তির উচ্চ ক্রমে সাজাও। শক্তির উচ্চ ক্রমে তোমাকে সাজাইতে বলছে, যতগুলো উপস্তর আছে তাদেরকে শক্তির উচ্চ ক্রমে সাজাইতে বলছে। তাহলে আমরা শক্তির উচ্চ ক্রমে কীভাবে সাজাবো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তাহলে শক্তির উচ্চ ক্রমে যদি সাজাই, তাহলে এখানে তোমাদের এসএসসিতে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে এভাবে একটা ছক করতে হয়, 1 2 3 4 5 6 7, তারপর হলো 8। এখানে একজন আর্কিটেক্টকে দিয়ে একটা মনে করো স্ট্রাকচার তৈরি করা হয়েছে এমনভাবে যেটা 1 নম্বর লেভেল, এখানে একটা রুম, 2 নম্বরে 2টা, 3 নম্বরে 3টা, 4 নম্বরে 4টা, 5 নম্বরে 5টা, 6 নম্বরে 6টা, 7 নম্বরে 7টা, আর 8 নম্বরে হচ্ছে 8টা রুম আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এস একটা, এটা হচ্ছে এস এবং পি, এটা হচ্ছে এস পি ডি, এটা হচ্ছে এস পি ডি এফ, এটা হচ্ছে এস পি ডি এফ এইচ, এস পি ডি এফ এইচ আই, এভাবে এস পি ডি এফ এইচ আই জে, এটা হচ্ছে এস পি ডি এফ এইচ আই জে দিয়ে কে। এখন যেহেতু এটা 1 নম্বরের, তাহলে এটা 1s, এটা 2s 2p, এটা 3s 3p 3d, এটা হচ্ছে 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f 5, মনে করে এখানে g, আর এটা হচ্ছে 6s 6p 6d 6f, spdf g, তারপরে h, আর 6g 6h, এটা হলো 7, হ্যাঁ, spdf এটা হচ্ছে g h i, spdf g h i, আর জে এর পরিবর্তে কে ইউজ করা হয়, যে এখানে ইউজ করা হয় না, কারণ যে অন্য প্রতীক হিসেবে ইউজ করা হয়। তাহলে এগুলো হচ্ছে অনেকগুলো উপস্তর লেখা হয়েছে। এখন যদি বলা হয় যে এদেরকে শক্তির উচ্চক্রমে সাজাতে হবে, তাহলে আমরা কেমন করে সাজাবো, তাই না? উচ্চক্রমে কীভাবে সাজাবো, এর উত্তরটা হচ্ছে, ভালো করে তাকিয়ে দেখো প্রিয় শিক্ষা, তাহলে 2p তারপরে 3s, এভাবে তুমি একটা সিরিজ পাবা। তাহলে পরীক্ষার হলে এই যে এত কষ্ট করে এই যে এটা অঙ্কন করা, আবার লেখা, আবার কাটাকাটি করা, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, কিছু টেকনিক শিখতে হবে। আমি শর্টকাটে একটা টেকনিক শিখিয়ে দিই, এই টেকনিকটা জানা থাকলে তুমি সহজেই অনেক বড় একটা সিরিজ তৈরি করতে পারবা। তো আমরা টেকনিকটা দেখি কি। টেকনিকটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীর, টেকনিকটা হচ্ছে যাহা বলিবে। টেকনিকটা হচ্ছে ওকে শিক্ষার্থীরা, একটু নেটের কারণে বোধহয় একটু ব্লার হয়েছিল। এখন কি তোমরা দেখতে পাচ্ছ? এখন কি ঠিক আছে? এখন আমি আর একটু দেখি করা যায় কিনা। এখনো ব্লার আছে? আচ্ছা, কিছুটা ক্লিয়ার না? এখন ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এখন তোমরা বলছো ক্লিয়ার। তাহলে নিয়মটা কি, টেকনিকটা কি, শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যাহা বলিবে, যাহা বলিবে, যাহা বলিবে 2 বার বলিবে, যাহা বলিবে 2 বার বলিবে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে তুমি এখানে এটা লিখতে পারবা। কীভাবে সেটা আমি দেখাই।
দেখো 4টা উপস্তর আছে, একটা হচ্ছে এস, একটা পি, একটা ডি, একটা এফ। তাহলে এসটা 1 থেকে শুরু হয়, এটা 2 থেকে, এটা 3 থেকে, এটা 4 থেকে শুরু হয়। তাহলে যাহা বলিবে কয়বার বলিবে? 2বার বলিবে। তাহলে প্রথমে হচ্ছে এস, তাহলে এস এস 2বার বললাম, এস এস 2বার বললাম। এবারে দেখো এই যে পি থেকে, পি তারপরে এস, তাহলে এই যে পি এস 2বার বললাম। এবারে দেখো ডি থেকে, তাহলে ডিপিএস 2বার বললাম। এবারে দেখো এফ থেকে, তাহলে এফ ডিপিএস তাহলে যাহা বলিবে কয়বার বলিবে? 2বার বলিবে। এখন যেহেতু এটা এস, এখন নাম্বারগুলো বসাইতে হবে। তাহলে এস এস এস, পিএস পিএস পিএস, ডিপিএস এফ ডিপিএস, তাহলে এফ ডিপিএস একবার, আবার এফ ডিপিএস আরেকবার, 2বার হয়ে গেল বলা। এখন বলা যখন শেষ হয়ে যাবে, এখন কি করতে হবে জানো? এখন হচ্ছে সংখ্যা বসাতে হবে 1 2 3 4। এখন ওইটা বসাই দিকে অনেকেই বলে এখন আমি কেমনকে বসাবো। আচ্ছা, সেটা টেকনিক বলে দিই। সেটা হচ্ছে দেখো এই এসটা 1 থেকে শুরু, তাহলে এটা 1s, প্রথমটা যদি 1s হয়, পরেরটা 2s, তারপরে 3s, তারপরে 4s, তারপরে 5s, তারপরে 6s, তারপরে 7s, তারপরে 8s। এসের ঝামেলা শেষ, এস সব লিখে ফেললাম। এখন পি শুরু হবে কি থেকে? 2 থেকে, তাহলে এটা হচ্ছে প্রথম পি 2p। তাহলে পরেরটা কি 6p হবে নাকি বলো? এটা যদি 2p হয়, পরেরটা কি 6p হবে? পরেরটা 3p হবে। তাহলে এটা হবে 3p, এটা হবে 4p, এটা 5p, এটা হলো 6p, এটা হলো 7p, পি গেল। আর ডিতে আসো, এটা হলো 3d, এটা হলো 4d, এটা হলো 5d, এটা হলো 6d, ডি শেষ। এবার আসে এফ, তাহলে এটা হচ্ছে আমাদের 4f, এফ শুরু হবে 4 থেকে, এটা হচ্ছে 4f, আর এটা হচ্ছে আমাদের 5f। বাস, তাহলে শক্তি স্তরগুলোর উপস্তর যেগুলো আছে, উপস্তরগুলোর শক্তির উচ্চক্রম অনুসারে তাদেরকে আমি লিখে ফেললাম। তেমন কিন্তু কষ্ট হয়নি। তো তুমি এইভাবে প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষাটা যদি ভুলে যাও, ওই যাহা বলবে 2বার বলবে মনে করে তুমি এটা সহজেই লিখতে পারবা। আশা করি এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা উপস্তরের অনেক কিছু শিখলাম। এখন আমরা একটা প্রশ্নের উত্তর জানবো। সেটা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থীকে বলা হয় যে আচ্ছা হাইড্রোজেন পরমাণুর এই কক্ষপথে এখন একটা ইলেকট্রন আছে বা এখানে একটা ইলেকট্রন আছে, তো এটার এমভিআর বের করো, মানে কৌণিক ভরবেগ বের করো। তাহলে কৌণিক ভরবেগ যদি বের করো, তাহলে NH/2π এই সূত্র দিয়ে তুমি বের করবা। এখন যদি বলা হয় যে কোনো মৌলের একটা পরমাণুর, মনে করো 3p উপস্তরে, হ্যাঁ, ইলেকট্রনের এমভিআর মানে কৌণিক ভরবেগ বের করো। ঠিক আছে, কৌণিক ভরবেগ কত সেটা বের করো। তাহলে এটা বের করার একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিই। এটাকে বলা হয়, যখন কোনো একটা উপস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করা হবে, এটাকে বলা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে সূত্র যেটা, সেটা হচ্ছে L+1 √h/2π। এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কোনো একটা উপস্তর দিয়ে তোমাকে বলবে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত বের করো, তো তুমি এটা বের করতে পারবে কীভাবে? সেটা হচ্ছে, যদি তোমাকে বলে 3p, তাহলে যে এখানে 3p লিখছে, তাহলে 3p এর জন্য এল এর মানটা কত? 1। এল এর মান 1 হলে তাকে p বলে। তা তোমার এখানে কি করতে হবে? 1 বসাতে হবে। এটা হচ্ছে 1 + 1 √h/2π। তার মানে এটা হচ্ছে আমাদের কত? 2। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, তাহলে 2h/2π, তার মানে h/π মান বসাই দিলে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। এভাবে আমরা বের করতে পারি। আমাদেরকে যদি বলা হয় যে 3d এই উপস্তরের তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কতটা বের করো, 3d এর বের করতে বলছে, তাহলে তুমি কেমন করে বের করবা? তাহলে এখানে যদি d আছে, তাহলে 3d 4d 5d 6d, এই 3 4 5 এগুলো বিষয় না, বিষয়টা হলো d। তাহলে এল এর মানটা কত হবে? এখানে 2 হবে। এল এর মান যদি 2 হয়, প্রিয় শিক্ষার্থীরা, এল এর মান যদি 2 হয়, তাহলে এখানে তোমরা 2 বসাও। তাহলে 2 × 2 + 1 √, এটা হচ্ছে h/2π। তাহলে এটা 2 × 3 √h/2π, তার মানে √6h/2π। এভাবে কিন্তু তুমি মানটা বের করতে পারবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? তোমরা কি বুঝতে পারছো সব কিছু? ওকে, আমি দেখে নিই একটু ঠিক আছে কি না আবারও। প্লে ভিডিও বলতেছে, আমি একটু উপরে লেখা লাগবে, একটা সমস্যা। ঠিক আছে,
আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে। তোমরা অনেকে বলেছো যে নিচে লেখার কারণে দেখা যাচ্ছে না, একটু উপরে লিখতে হবে। ঠিক আছে, আমি একটু উপরে লিখছি, অসুবিধা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা শিখবো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা আমাদের হয়ে গেল। এরপরে চলে আসি আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এম দ্বারা বা এমএল দ্বারা। এটা হচ্ছে একটা যে উপস্তর, পরমাণু যে উপস্তর থাকে, উপস্তরের ভিতরে আরও ছোট ছোট অংশ থাকে, এগুলোকে বলা হয় উপস্তর। পরমাণুর ভিতরে শক্তি স্তর থাকে, শক্তি স্তরের ভিতরে উপস্তর থাকে, আর উপস্তরের ভিতরে থাকে আরও ছোট ছোট অংশ, সেগুলোকে বলা হয় উপস্তর। আর ওই উপস্তরগুলোকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি সেটাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এবং ওই উপস্তরগুলো, এগুলোর নাম হচ্ছে অরবিটাল। তাহলে প্রথমে হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তর থেকে আসতেছে উপস্তর, উপস্তর থেকে আসতেছে আমাদের অরবিটাল। এই অরবিটালগুলোকে প্রকাশ করার জন্য যে সংখ্যা, সেটাকে বলা হয় আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জিম্যান। ওকে, তো চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে যে রেখাগুলো, সেগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়, বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যায়, এবং তারাই বর্ণালীতে আরও সূক্ষ্ম রেখার সৃষ্টি করে, যেটা প্রমাণ করে যে অরবিটালের অস্তিত্ব আছে। তা আমরা দেখে নিই, এখানে বিভিন্ন ধরনের অরবিটাল এখন আমরা দেখব। এখানে বিষয়টা হচ্ছে যে এম এর যে মান, এম এর মান হবে 0 থেকে ±L পর্যন্ত, অর্থাৎ -L থেকে +L পর্যন্ত হবে। এবং এম এর মানটা তাহলে এল এর উপরে নির্ভর করতেছে, এবং এম এর প্রত্যেকটা মান এক একটা অরবিটালকে প্রকাশ করে। এম এর মান মানে একটা করে অরবিটাল। আচ্ছা, তাহলে এখন দেখো এল এর মান মনে করো 1, এল এর মান মনে করো 1। তাহলে এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান হবে 0 থেকে ±L। তাহলে 0 থেকে ±0, তার মানে আসলে 0। তাহলে এল এর মান 1, তাহলে এটা হচ্ছে এস নামে উপস্তর, আর সেখানে এম এর মান হচ্ছে কয়টা? 0 কিন্তু একটা মান, একটা। তার মানে বলা যায় যে এস উপস্তরে একটা অরবিটাল আছে। একইভাবে যদি আমাদেরকে দেওয়া হয় এল এর মান, এখানে দেওয়া এল এর মান দেখা গেল যে এখানে আমাদের দেওয়া হয়েছে, এখানে আমাদের এল এর মান যদি হয় 0, তাহলে এম এর মানটা হবে আমাদের কি? 0। এল এর মান 0, এম এর মান 0। তাহলে এল এর মান 0 মানে এটা হচ্ছে একটা উপস্তর, এটা এস উপস্তর। এখানে এল এর মানে একটা, এম এর মানে একটা, তার মানে এখানে একটা অরবিটাল আছে, একটা অরবিটাল। এভাবে এল এর মান যদি হয় আমাদের 1, তাহলে এম এর মান হবে 0 থেকে ±1। তাহলে 0 থেকে ±1, তার মানে কি? তার মানে হচ্ছে -1, 0, +1। তাহলে 3টা এখানে মান আছে, তার মানে এখানে 3টা অরবিটাল আছে। প্রিয় শিক্ষার্থীরা, এল এর মান 1 মানে এটা হচ্ছে পি উপস্তর, পি স্তরে এম এর মান কয়টা? 3টা। তার মানে এখানে 3টা অরবিটাল আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি হয় এল এর মান তোমার 2, তাহলে এটা হচ্ছে আমাদের ডি উপস্তর। তাহলে এখানে এম এর মান কি হবে? 0, ±1, ±2। তার মানে -2, -1, 0, +1, +2। তাহলে এখানে টোটাল আছে 5টা অরবিটাল। এভাবে আমরা এটা বের করতে পারি। তাহলে এস উপস্তরে অরবিটাল আছে কয়টা? একটা। পি উপস্তর অরবিটাল আছে কয়টা? 3টা। ডি উপস্তর অরবিটাল আছে কয়টা? 5টা। এভাবে বিভিন্ন উপস্তরে কয়টা করে অরবিটাল থাকবে সেটা বের করা পসিবল। এখানে সংক্ষেপে আমরা লিখতে পারি যে একটা উপস্তর অরবিটালের সংখ্যা হলো 12 + 1। যে কোনো উপস্তরে অরবিটাল যে সংখ্যা সেটা হচ্ছে 12 + 1। যেমন এস উপস্তরে 2 × 0 + 1, পি উপস্তরে 2 × 1 + 1, ডি উপস্তরে 2 × 2 + 1। তাহলে এখানে দাঁড়াবে কয়টা? একটা অরবিটাল। এখানে কয়টা? এখানে দাঁড়াবে হচ্ছে 3টা। এখানে দাঁড়াবে কয়টা? 5টা। এখানে এফ এর মধ্যে 2 × 3 + 1, তার মানে 7টা অরবিটাল আছে। এভাবে কোন উপস্তরে কয়টা অরবিটাল, এটা কিন্তু এমসিকিউ হিসেবে দেওয়া হয়। তুমি কিন্তু এটার উত্তর দিতে পারবা। তাহলে আমরা
প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন উপস্তর দেখলাম, আর বিভিন্ন উপস্তরে কয়টা করে অরবিটাল থাকে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব এই অরবিটালগুলো তাদের চিত্র কেমন, আর সেগুলোকে কিভাবে এম এর মান দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে দেখো, প্রথমে আসি আমাদের পি উপস্তর, সেখানে অরবিটাল হলো তিনটা, একটা হলো পিএক্স, একটা হলো পিওয়াই, একটা হলো পিজেড। তো পিএক্সটা দেখতে কেমন? পি হচ্ছে এরকম ডাম্বেল। তো যখন এটাকে পিএক্স বলা হবে তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা যদি এক্স অক্ষ বরাবর লিখি তাহলে এটাই হচ্ছে আমাদের পিএক্স অরবিটাল, পিএক্সের চিত্র এটা। আর যদি আমাকে পিওয়াই বলে তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর লিখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের পিওয়াই অরবিটাল। আর যদি আমাকে জেড বলে তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা মনে করো জেড, তাহলে এই বরাবর দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের পিজেড অরবিটাল। তো একটা অরবিটালের এই জায়গাটার একটা নাম আছে, এই জায়গাটার একটা নাম আছে, এটাকে বলা হয় লোব, যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি। আর এই যে জায়গাটা মিলিত বিন্দু, এটাকে বলা হয় নোড, মানে যেখানে ইলেকট্রনের ডেন্সিটি কম। তাহলে এস অরবিটালটা কিন্তু দেখতে এরকম বর্তুলাকার, ওকে, আর পি অরবিটালটা দেখতে এরকম ডাম্বেল। তাহলে একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে আমাদের পিজেড। এখন আসি আমরা যদি ডি অরবিটালে যাই, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে সেটা একটু বলি। এখানে আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে এল এর মান যদি হয় 1, তাহলে এম এর মান হবে 0 প্লাস মাইনাস 1, তাহলে মাইনাস 1 0, আরেকটা হচ্ছে আমাদের প্লাস 1। এখন আমরা কোনটাকে পিএক্স বলবো, কোনটাকে পিওয়াই বলবো, আর কোনটাকে পিজেড বলবো, এটা নিয়ে বিশাল সমস্যা। ইন্টারমিডিয়েট লেভেলে যতগুলো বই আছে এই বইগুলো যদি তুমি পড়া শুরু করো তোমার মাথা উলাই যাবে, ঠিক আছে? তোমার মনে হবে যে আমি কী করবো এখন, এরকমই কিন্তু মনে হবে, খুব হতাশাগ্রস্ত হয়ে যাবে তুমি, যে এত কেন তোমার মনে করো আলাদা আলাদা বৈচিত্র্য। তাই আমি সঠিক উত্তরটা তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে এখানে আমাদের যে তিনটা মান আছে, এই তিনটা মানের মধ্যে এম এর মান 0 হলে এটাকে সর্বসম্মতিক্রমে সারা পৃথিবীতে সবাই এটাকে ধরে নিয়েছেন যে এটা হচ্ছে জেড এক্সিসের জন্য, জি কম্পোনেন্টের জন্য এটাকে একদম ফিক্সড, মানে এটা 0 ধরা হয়েছে। এটা একটা কনভেনশনের মতো, সবাই ধরে নিয়েছে এটা 0, রাইট? কেন 0 তার ব্যাখ্যাটা আমি একটু পরে চিত্রকে দেখাবো। আর বাকি যে দুইটা আছে, এম এর মান তোমার মনে করো এখানে প্লাস মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 আর প্লাস 1 দুইটা মান আছে। এখানে বলা হচ্ছে একটাকে যদি আমি পিএক্স ধরি আর এটাকে পিওয়াই, একটাকে যদি পিওয়াই ধরি তাহলে আরেকটাকে বলা হবে পিএক্স। তাহলে প্লাস মাইনাস মান, একটা যদি পিএক্স ধর আর একটা পিওয়াই, আর একটা যদি পিওয়াই ধর আর একটা পিএক্স, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। শুধুমাত্র জি এর জন্য তোমাকে কি ধরতে হবে, এখানে 0 ধরতে হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি, কনফিউশনটা তোমাদের থাকবে না। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝাবো, সেটা হলো এল এর মান যে 2, তাহলে এম এর মান হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। এই যে টোটাল 5টা যে অরবিটাল আছে, এগুলো সবগুলোই হলো ডি অরবিটাল। তো ডি অরবিটালগুলোকে এভাবে লেখা হয় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। তাহলে টোটাল ডি অরবিটাল কয়টা? 5টা। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার। আচ্ছা, আমি দেখি তোমরা আসলে কথাগুলো আমার বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা। ওকে, আমি আর 5 মিনিট সময় নেব তোমাদের কাছে। তাহলে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এটা 5টা হচ্ছে ডি অরবিটাল। এর মধ্যে যদি আমি ডি এক্স ওয়াই এর কথা বলি, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইভাবে যদি লিখি এটা হচ্ছে ডি এক্স ওয়াই, অর্থাৎ এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লোবগুলো থাকবে। এখানে লোব হলো কয়টা? লোব হলো হচ্ছে তোমার 4টা লোব এখানে আছে। একইভাবে ডি ওয়াই জেড যদি বলি, তাহলে অক্ষগুলোর মধ্যে একটা যদি ওয়াই ধরি, একটা জেড ধরি, আর মাঝখানে যদি আমি এরকম অঙ্কন করি, এটা ওয়াই জেড। এভাবে একটাকে যদি আমি এক্স ধরি, একটাকে জেড ধরি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই। যদি এক্স আর ওয়াই ধরি তাহলে এটার নাম ডি এক্স ওয়াই। এখন এখানে যদি আমি ওয়াই দিই আর এখানে যদি আমি জেড দিই তাহলে এটা ওয়াই জেড, আর এখানে যদি আমি জেড দিই, এটা যদি এক্স দিই তাহলে এটা হবে জেড এক্স। কারণ এক্স ওয়াই জেড একটার সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ যে কোনো জায়গায় তুমি এটা দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এভাবে আমরা এই অরবিটালগুলো দেখাতে পারি, এবং এদের প্রত্যেকেরই কয়টা করে লোব আছে? প্রত্যেকেরই 4টা করে লোব আছে। আচ্ছা, এখন আসো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি দেখাইতে বলে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যখন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ড্যাশ না, এটা হচ্ছে মাইনাস ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স অক্ষ বরাবর থাকবে একটা লোব,
আর ওয়াই অক্ষ বরাবর থাকবে, মানে এক্স অক্ষ বরাবর দুইটা লোব থাকবে, ওয়াই বরাবর দুইটা লোব থাকবে। তাহলে অ্যালং উইথ দ্য এক্সিস, মানে অক্ষ বরাবর যদি থাকে তাহলে এটাকে বলা হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এটা ছবি। আর জেড স্কোয়ারের ছবিটা কি? জেড স্কোয়ারের ছবিটা হচ্ছে ডি জেড স্কোয়ার, যেটা এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো যদি আমি এটাকে জেড ধরি তাহলে জেড অক্ষ বরাবর এভাবে থাকে, আর এখানে এইভাবে একটা রিং থাকে। তাহলে এখানে এটা একটা লোব, এটা একটা লোব, এখানে টোটাল দুইটা লোব আছে। তোমরা জানো শনি গ্রহের যে উপগ্রহ আছে তার যেমন একটা কলার থাকে, এরকম একটা কলার আছে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে তোমাকে 5টা অরবিটালের ছবি এঁকে বলবে কোনটা কোন অরবিটাল, বা তোমাকে একটা অরবিটালের ছবি আঁকতে বলবে, তখন তুমি এভাবে এটা আঁকবা। এখন সমস্যা যেখানে সেটা একটু ক্লিয়ার করি। সমস্যা হচ্ছে যে এই যে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালের কোনটার নাম কি? এখন কেউ কেউ লিখছে এটার নাম ডি এক্স ওয়াই, এটার নাম ডি ওয়াই জেড, এটার নাম ডি জেড এক্স, এটার নাম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর এটা লিখছে ডি জেড স্কোয়ার। আবার কি করছে, এটাকে ডি জেড স্কোয়ার ধরছে, কেউ আবার এটাকে ডি জেড স্কোয়ার ধরছে, মানে ধরাধরি কোনো ঠিক নাই আসলে। আর সঠিক কোনটা? সঠিকটা হচ্ছে যখনই তোমার জিরো আসবে, জিরো হলে জি কম্পোনেন্টের জন্য জিরো হলে অলওয়েজ এটাকে জেড ধরতে হবে। তার মানে এখানে এই যে ডি জেড স্কোয়ার যদি থাকে তাহলে এটা অবশ্যই আমাদের এম এর মানটা এখানে জিরো ধরতে হবে। আর বাকি যেগুলো আছে অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, এগুলোর জন্য তোমার যে 5টা অরবিটাল আছে অর্থাৎ এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তুমি যে কোনো ধরতে পারো। শুধু জেডের ক্ষেত্রে তোমাকে কি ধরতে হবে প্রিয় শিক্ষার্থীরা? এখানে এরকম আমাদের জিরো ধরতে হবে, এটা মনে রাখবা। এখন যদি একটা প্রশ্ন করা হয়, এরকম প্রশ্ন করলো যে 3D জেড স্কোয়ার, এটার জন্য 3টা কোয়ান্টাম সংখ্যা লেখো। 3D জেড স্কোয়ারতে বলছে যে 3টা কোয়ান্টাম সংখ্যা লেখো। এখন কীভাবে লিখবা? তাহলে 3টা কোয়ান্টাম সংখ্যা লিখতে বলছে, তাহলে এন এর মান, তারপরে এল এর মান, এম এর মান লিখতে হবে। তাহলে যেহেতু এটা 3 নম্বর শক্তি স্তরে আছে তাহলে এন এর মানটা 3, আর ডি উপস্তরে আছে তাহলে এল এর মানটা 2, আর যেহেতু জেড স্কোয়ারে আছে তাহলে এটা এম এর মান হবে 0। এভাবে আমি লিখতে পারি। ওকে, একইভাবে যদি আমাকে বলে 4PZ, এখানে এন এর মান, এল এর মান, এম এর মান লেখো, তাহলে এন এর মানটা হচ্ছে কত? এখানে 4, আর এল এর মানটা হচ্ছে পি এর জন্য কত হবে? এখানে 1, আর যেহেতু জেড তাহলে এটার মানটা হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, এখন যদি বলে যেটা হচ্ছে 4S, এটার জন্য এন, এল, এম এর মান লেখো, তাহলে এখানে 4 নম্বর আছে, এন এর মানটা 4, আর এস এর মধ্যে আছে, তাহলে এল এর মান 0, এল 0 হলে এম এর মান কী হবে? 0 হবে। এভাবে লিখে ফেললাম। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন উপস্তর দেখলাম, তাদের আকৃতি দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন এটা এখানে যদি আমাকে এফ এর কথা বলে, এন এর মান যদি আমাদের 3 হয়, এল এর মান হবে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, তার মানে এটা হচ্ছে -3, -2, -1, 0, +1, আর এটা হচ্ছে আমাদের +2, এটা হচ্ছে আমাদের +3। তাহলে 7টা মান আছে। তাহলে এখানে টোটাল 7টা অরবিটাল আছে। এই 7টা অরবিটালের টোটাল 42টা এখানে লোব আছে। আলাদা আলাদা অরবিটালে আলাদা আলাদা লোব আছে। লোব মানে যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি। তো এই অরবিটালগুলোর নাম যদি আমি এখানে তোমাদেরকে লিখে দিই, তাহলে নামগুলো হচ্ছে এফ অফ, এখানে জেড কিউব, এফ অফ এক্স জেড স্কোয়ার, এফ অফ ওয়াই জেড স্কোয়ার, এফ অফ এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে এফ অফ জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে এফ অফ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আরেকটা হচ্ছে এফ অফ আমাদের ওয়াই ইন্টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই হলো টোটাল 7টা অরবিটাল। এখন এই 7টা অরবিটালের আকৃতি অনেক কমপ্লেক্স টাইপের, অনেক জটিল টাইপের। এই জেড কিউব এখানে লোব আছে তোমার দুইটা লোব আছে, আর এক্স জেড স্কোয়ার এখানে 6টা লোব আছে, তারপর ওয়াই জেড স্কোয়ার এখানে 6টা লোব আছে, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড এখানে টোটাল 8টা লোব আছে, তারপরে জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে তোমার 8টা লোব আছে, তারপর হচ্ছে এক্স ইন্টু এর মধ্যে 6টা লোব আছে, আর লাস্টেরটা যেটা তার মধ্যে 6টা লোব আছে। তো 6টা লোব আছে, তার মানে দেখতে কেমন হবে? এই যে এরকম দেখতে হবে। মনে করে একটা এক্সিস এখানে অঙ্কন করলাম, এক্সিসটা অঙ্কন করার পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লোব হলে এরকম। আর 8টা লোব যদি হয় তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে বেশ কমপ্লেক্স টাইপের আকৃতি এগুলোর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এখানে জাস্ট এই জিনিসটা বুঝেছো। এখন তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করলাম এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে দেখলাম। এখন পরীক্ষায় যে প্রশ্নটা থাকে, পরীক্ষার প্রশ্নে বলে যে এটা পরমাণুর একটা শক্তি স্তর, এটা মনে করো 3য় শক্তি স্তর। এখন এখানে কয়টা অরবিটাল আছে সেটা হিসাব করে বের করো, রাইট? কয়টা অরবিটাল আছে সেটা হিসাব করে তোমাকে বের করতে বলবে। তো তুমি কেমন হিসাবটা করবা? তাহলে 3য় শক্তি স্তরে এন এর মানটা লিখতে হবে তোমাকে 3। তাহলে এল এর মানটা কি হবে? 0 1 তারপর 2,
তিনটা উপস্তর। এখন আসে এম এর মান। এল এর মান 0 হলে এম এর মান হলো 0। তাহলে এখানে অরবিটাল হবে কয়টা? অরবিটাল হবে একটা। আর যদি 1 হয় তাহলে 0 প্লাস মাইনাস 1, তাহলে অরবিটাল হবে কয়টা? 3টা। আর যদি 2 হয় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে অরবিটাল হবে 5টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5 আর 3 8 আর 9, তাহলে এখানে 9টা অরবিটাল আছে। তাহলে বলা যায় যে একটা শক্তি স্তরে অরবিটালের সংখ্যা হচ্ছে n এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, 3 3 9। এটা যদি প্রমাণ করতে বলে তো তুমি এভাবে প্রমাণ করতে পারবা। এভাবে কিন্তু চতুর্থ পঞ্চম শক্তি স্তরে তুমি অরবিটালের সংখ্যা বের করতে পারবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অরবিটাল থেকে এই প্রশ্নটা দেওয়া হয়, আমি এটা তোমাদেরকে বললাম। এখন আমি তোমাদেরকে যেটা শেখাতে চাই প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে যেটা আমাদের আছে সেটা হলো আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে কোনো কিছু নিজের অক্ষের উপরে ঘোরা, এটার নাম স্পিন। নিজের অক্ষের উপরে যদি কেউ ঘুরতে থাকে এভাবে, এটাকে বলা হয় স্পিন। আচ্ছা, তো এখানে স্পিন কোয়ান্টাম নাম্বারে একটা ইলেকট্রন, সেটা হচ্ছে নিজের অক্ষের উপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। তো এই স্পিনকে প্রকাশ করার জন্য যে স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস এর মান সবসময় প্লাস মাইনাস হাফ, অর্থাৎ এস এর মান দুইটা। এস এর মান একটা হচ্ছে প্লাস হাফ, আর একটা হচ্ছে আমাদের মাইনাস হাফ। এস এর দুইটা মান আছে। তো এখানে এম এর প্রত্যেকটা মানের জন্য, এখানে যে এম আছে, এম এর প্রত্যেকটা মানের জন্য এস এর মান সবসময় দুইটা থাকবে, দুইয়ের বেশি থাকবে না। এম এর প্রত্যেকটা মানের জন্য এস এর মান সবসময় থাকবে দুইটা, একটা হচ্ছে প্লাস হাফ মান, একটা হচ্ছে মাইনাস হাফ মান। মানে একটা অরবিটালে বিপরীত ঘূর্ণনের সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের পলির বর্জন নীতি, রাইট? একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একরকম হবে না। এটাকেই বলা হয় পলির বর্জন নীতি। এবং সেটা কিন্তু এখান থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে আমরা দেখতে পাবো। সেটা কেমন? সেটা হচ্ছে যে মনে করো এম এর মান 0, তাহলে এস এর মান হবে প্লাস মাইনাস হাফ। এম এর মান 1 প্লাস 1, এস এর মান হবে প্লাস মাইনাস হাফ। এম এর মান মাইনাস 1, তাহলে এস এর মান হবে প্লাস মাইনাস হাফ। তাহলে এম এর মান যাই হোক না কেন, তার জন্য প্রত্যেকটা মানে এস এর মান সবসময় হবে প্লাস মাইনাস হাফ। তো প্লাস হাফ এটা একটা ইলেকট্রনকে প্রকাশ করে, আর মাইনাস হাফ এটা আরেকটা ইলেকট্রনকে প্রকাশ করে। এখন বিষয়টা হচ্ছে মানটা কখন প্লাস হাফ হবে আর কখন মাইনাস হাফ হবে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, এবং এটা হাফ কেন, এর উত্তরটা হচ্ছে পৃথিবীতে যতগুলো মৌলিক কণা আছে, মৌলিক কণাগুলোকে তাদের স্পিনের উপরে ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কতগুলোকে বলে ফার্মিয়ন আর কতগুলোকে বলে বোজন। ফার্মিয়ন মানে হচ্ছে সেই সমস্ত কণা যাদের স্পিন হচ্ছে হাফ ইন্টিজার স্পিন, যেমন হাফ, 3 হাফ, 5 হাফ, 7 হাফ। আর বোজন মানে হচ্ছে যাদের স্পিন হচ্ছে আমাদের ইন্টিজার স্পিন, যেমন 0 1 2 3 ইত্যাদি। তাই ইলেকট্রন হচ্ছে এক ধরনের ফার্মিয়ন, সেই জন্য এটার স্পিনকে ধরা হয় তোমার হাফ। স্পিন বেসিক্যালি সিমেট্রিকে প্রকাশ করে। স্পিন হচ্ছে সিমেট্রি বা প্রতিসমতাকে প্রকাশ করে। এটা সম্বন্ধে যদি কখনো সুযোগ হয় আমি স্পিন নিয়ে ডিটেলস কথা বলবো তোমাদের সাথে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ধরে নেই একটা ইলেকট্রন এইভাবে ঘুরতেছে, নিজের অক্ষের উপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এখন তোমার হাতে মনে করো একটা স্ক্রু আছে, এখন স্ক্রুটাকে তুমি এইভাবে ঘুরাইতেছো, এই যে এইভাবে, দেখো এই যে স্ক্রুটাকে এইভাবে ঘুরাইতেছো, এই যে এইভাবে। স্ক্রু যদি এইভাবে ঘোরাও তাহলে স্ক্রুটা কি নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে? এই যে এইভাবে ঘোরালে নিচের দিকে যাবে, রাইট? তাহলে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় ডাউন স্পিন। এটার নাম ডাউন স্পিন। আর ডাউন স্পিন এটাকে বলা হয় মাইনাস হাফ। এবং এখানে একটা ম্যাগনেট ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটটা হচ্ছে এটা নর্থ পোল, এটা হবে আমাদের সাউথ পোল। আর যদি এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এই যে এইভাবে উল্টা দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটা যেদিকে তার বিপরীত দিকে এভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তো এইভাবে ঘুরলে এটা তো উপরের দিকে যাচ্ছে, তখন এটাকে বলা হয় আপ স্পিন এবং এটাকে বলা হয় প্লাস হাফ। তাহলে তোমরা দেখো ক্লকওয়াইজ ডাউন স্পিন মাইনাস হাফ, এন্টি ক্লকওয়াইজ আপ স্পিন প্লাস হাফ। এভাবে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে কী করি? প্রকাশ করি। এখন পরীক্ষায় প্রশ্ন কীভাবে থাকতে পারে? পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে একটা অরবিটালে বিপরীত ঘূর্ণনে দুইটা ইলেকট্রন থাকে। এর কারণ কি? দুইটা যদি স্পিন একই হয় তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে যে দুইটা যদি বিপরীত স্পিনের ইলেকট্রন একটা কক্ষপথে থাকে, তাহলে যেটা হবে একটা নর্থ পোল সাউথ পোল তৈরি করবে, আর একটা আমাদের এখানে এভাবে সাউথ পোল নর্থ পোল তৈরি করবে। তাহলে একটা আরেকটাকে কী করবে? নিউট্রালাইজ করবে, তখন তাদের মধ্যে একটা স্টেবিলিটি তৈরি হবে। এ কারণে একটা অরবিটালে বিপরীত ঘূর্ণনে দুইটা ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, আরেকটা বিষয় বলি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে কোনো একটা উপস্তরে ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে আমাদের 2 × 12 + 1। এস এর মধ্যে 2টা, পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে 10টা এবং এফ এর মধ্যে 14টা ইলেকট্রন থাকে। সেটা তুমি বের করতে পারবে এখান থেকে। কীভাবে? এস, তাহলে 2 × এস এর জন্য এল এর মানটা 0, তাহলে ফাইনালি দাঁড়াবে 2। আর পি 2 × 1 + 1, তার মানে এখানে কত দাঁড়াবে? আমাদের 3 × 2 = 6। আর ডি তাহলে 2 × 2 + 1, তাহলে এখানে দাঁড়াবে 10। আর এফ 2 ×
2 + 3 + 1 তার মানে 14টা। তুমি এভাবে মানে ডিফারেন্সটা হচ্ছে 4 করে, এভাবে তুমি নাম্বার অফ ইলেকট্রন একটা উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটাও তুমি বের করতে পারবে। এখন পরীক্ষায় তোমাদের আমি একটু সময় বেশি নিচ্ছি, সরি ফর দ্যাট, আমি এখনই শেষ করব। আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে তোমাকে বলতে পারে যে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত সেটা বের করো। 2n² সূত্র দিয়ে না বলে বলছে কোয়ান্টাম সংখ্যার মান ব্যবহার করে বের করো। তাহলে এটা লেখার নিয়মটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর, তাহলে n এর মানটা বসাবা 4 আর l এর মান হবে 0 1 2 3। তাহলে m এর মান কি হবে, এটা 0, আর s এর মান কি হবে ±½ তাহলে ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে, 2টা, প্লাস হাফের জন্য একটা, মাইনাস হাফের জন্য একটা। আর যদি 1 হয় তাহলে এটা হবে 0 ±1, তাহলে এখানে মান কয়টা, 3টা, তাহলে 3 × ±½ ইলেকট্রন হলো 6টা। আর যদি 2 হয় তাহলে 0 ±1 ±2, তাহলে এটা হচ্ছে আমাদের 5 × ±½ ইলেকট্রন হবে 10টা। আর যদি 3 হয় তাহলে 0 ±1 ±2 ±3, তাহলে এটা হবে 7 × ±½ তাহলে ইলেকট্রন হবে 7 দুগুণা কয়টা, 14টা। এভাবে কিন্তু আমরা ইলেকট্রনের সংখ্যা কোথায় কয়টা সেটা বের করতে পারি। তাহলে টোটাল ইলেকট্রন যদি হিসাব করি তাহলে 14 আর 10 24, আচ্ছা 30 আর 2 32, তার মানে 32টা ইলেকট্রন। সো বলা যায় যে চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে। আমি যদি 2n² বসাই তাহলে 2 × 4 স্কোয়ার, তাহলে 2 × 16, 16 দুগুণা কিন্তু এখানে ফাইনালি 32ই কিন্তু আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, আমরা সবশেষে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আমাদের হুন্ডের নিয়ম। একটা পরমাণুর যখন ইলেকট্রনের বিন্যাস লেখা হবে, তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, মনে করো আমি নিয়ন, আমি নাইট্রোজেন দিয়ে বুঝাই হুন্ডের নিয়মটা। এটা হচ্ছে নাইট্রোজেন একটা মৌল, তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখার সময় 1s, তারপর 2s, তারপর 2p, এই তো 3টা পার্ট আছে, এগুলো কিন্তু স্মল লেটার, s এগুলো p স্মল লেটার। তাহলে 7টা ইলেকট্রন হচ্ছে এখানে 2টা, এখানে 2টা, 2 2 4 আর 3 7, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন হুন্ডের নিয়মে বলা হচ্ছে যে p এ যে 3টা ইলেকট্রন আছে, এখানে আমরা 3টা বক্স লিখলাম, এটা হচ্ছে 2p এর 3টা বক্স। এই 3টা বক্সে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রন এখানে প্রথমে একটা একটা করে প্রবেশ করবে এবং একই স্পেনে প্রবেশ করবে, এটাই হচ্ছে হুন্ডের নিয়ম। যদি আমরা ইলেকট্রনগুলোকে এইভাবে প্রবেশ করাই, 2p এখানে 3টা ইলেকট্রন প্রবেশ করালাম, এটা হচ্ছে এভাবে, তাহলে এটা কিন্তু ভুল। যদি আমি ইলেকট্রনগুলোকে এইভাবে প্রবেশ করাই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তাহলে এটাও ভুল। এটা কেন ভুল, কারণ একটা অরবিটাল ফাঁকা রেখেই জোড়া হয়েছে। জোড়া কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বেজোড় অবস্থায় শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা জোড়া হবে না। তাহলে আগে একটা একটা করে যেতে হবে, তারপরে জোড়া হবে। তাহলে এখানে ফাঁকা রেখেই জোড়া হয়েছে, তাহলে এটা ভুল। আর এটা কেন ভুল, এটা আপ স্পিন, এটা ডাউন, এটা আপ স্পিন। তাহলে এটা আপ, তাহলে এটাও আপ হবে, এটাও আপ হবে। যদি প্রথমটা আপ হয় পরেরটাও আপ, পরেরটাও আপ হবে। যদি প্রথমটা ডাউন হয় পরেরটাও ডাউন, পরেরটাও ডাউন হবে। এখানে একটা আপ একটা ডাউন, সেই জন্য এটা ভুল। তাহলে হুন্ডের নিয়ম অনুসারে আমরা বের করতে পারি একটা পরমাণু ইলেকট্রন বিন্যাসে কতটা বেজোড় ইলেকট্রন আছে, কতটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আচ্ছা, একইভাবে তোমাদের পরীক্ষায় ম্যাঙ্গানিজ আসে, তারপরে আয়রন, এগুলো দেওয়া হয়, দিয়ে বলা হয় এদের মধ্যে বেজোড় ইলেকট্রনের সংখ্যা কয়টা, এটা বের করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আজকে যে আলোচনা করলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং আফবাউ নীতি সম্বন্ধে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, হুন্ডের নিয়ম সম্বন্ধে ধারণা দিলাম। আর পলির বর্জন নীতি যেটা, সেটা হচ্ছে একটা পরমাণুর মানে একই পরমাণুর 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একরকম হবে না। তোমার মোবাইল নাম্বার আমার সাথে কি মিলবে? মিলবে না। তোমার মানে মোবাইল নাম্বার, তোমার ফিঙ্গারপ্রিন্ট আমার সাথে কি মিলবে? মিলবে না। তো এরকম পরমাণুতে ইলেকট্রনকে পরিচয় করিয়ে দেওয়া হয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তো একটা পরমাণুর অনেক ইলেকট্রন থাকতে পারে, যে কোনো 2টা ইলেকট্রন যদি নাও, দে উইল বি ইন্ডিভিজুয়াল, তাদের 4টা কোয়ান্টাম নাম্বার কখনোই একরকম হবে না। এটি হচ্ছে পলির বর্জন নীতি। তো আমরা যদি হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামে 2টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন, এটা হচ্ছে মনে করো 1s, এরকম জাস্ট 1s2, তাহলে একটা ইলেকট্রন মানে 2টা ইলেকট্রন এখানে আছে, একটা ইলেকট্রন এভাবে আছে, একটা ইলেকট্রন এভাবে আছে, 1 নম্বরের মধ্যে আছে। তা ধরে নিই এই 2টা ইলেকট্রনের একটা ইলেকট্রনকে আমরা ধরে নিলাম এখানে E1, আর একটা ইলেকট্রনকে ধরে নিলাম E2। তাহলে ইলেকট্রন 2টা কোথায় আছে? 1 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে n এর মান 1, l এর মান হবে, যেহেতু s এর মধ্যে আছে তাহলে এটা 0 হবে, আর এটা হচ্ছে m এর মান, এটা হচ্ছে s এর মান। তাহলে l এর মান 0 হলে m এর মান 0, 0 লিখলাম। আর s এর মান, একটা হচ্ছে আপ স্পিন মানে প্লাস হাফ, একটা ডাউন স্পিন তার মানে এটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে কি দেখা গেল, এই 3টা কোয়ান্টাম নাম্বার মিলে গেছে, কিন্তু লাস্টেরটা কি মিলছে? লাস্টেরটা মিলে নাই। তার মানে কি? তার মানে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনো একরকম এখানে হবে না। তাহলে এভাবে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। ঢাকা বোর্ডে প্রশ্ন আসে, সোডিয়াম পরমাণু দেয়, 11টা ইলেকট্রন দেয়, দিয়ে বলে 1s2, 2s2, 2p6, 3s1। এখন এই ইলেকট্রনটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতে বলে, 4টা কোয়ান্টাম সংখ্যার মান লেখো। তাহলে n এর মান কত হবে? এখানে n, l, m, s। ইলেকট্রনটা 3 নম্বরে আছে, তাহলে 3, এটা s এর মধ্যে আছে, তাহলে 0,
L0 হলে M0, আর এটা আপ স্পিন বা ডাউন স্পিনে থাকতে পারে। সো ইট কুড বি প্লাস হাফ বা মাইনাস হাফ, এভাবে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে পড়াতে পারলাম না, সেটা হচ্ছে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এখানে কেন তোমার জি কম্পোনেন্টকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এখানে তোমরা জানো ইলেকট্রনের পজিশনটা বের করা হয় কোয়ান্টাম সংখ্যার দ্বারা। তো ইলেকট্রনটা লোকেশনটা কোথায় আছে সেটা বের করার জন্য আমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি। একটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে যখন ইউজ করা হয় তখন নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে যখন কোনো একটা ইলেকট্রন থাকে তো সেটা জেড এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে, ওটাকে বলা হয় থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। এবং এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটা এটা বিবেচনা করার জন্য কিন্তু জেড এক্সিস বাই ডিফল্ট ধরে নেওয়া হয়। জেড এক্সিস বাই ডিফল্ট ধরে নেওয়া হয়। তাহলে ওটা যদি বাই ডিফল্ট ধরে নেওয়া হয় মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করবা সেটাই হলো জেড এক্সিস। ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করবা তখন এখানে পরমাণুর ভিতরে যে অরবিটালগুলো আছে সেগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে যাবে, বিভিন্ন ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস তারা সৃষ্টি করবে। তো এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটাকে বাই ডিফল্ট ধরে নেওয়া হয় ওটা জেড এক্সিস, রাইট। এবং সে জেড এক্সিস যেহেতু ধরে নেওয়া হয় এবং ওই কারণে জি কম্পোনেন্টের মানটা তোমার চলে আসে 0, এই জন্য পিজেডকে 0 ধরা হয়, ডি জেড স্কোরকে 0 ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা ক্লাসে ধৈর্য সহকারে এতক্ষণ ছিলে আমি অবশ্যই তোমাদেরকে স্যালুট জানাই। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবে, সবার জন্য আবার অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।